আজকের এই খবরটার মতন কলিজা শীতল করা খবর খুব কম আপনারা শুনেছেন, বাট আলহামদুলিল্লাহ আসলে তিনি একজন সুপার। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনূস একা নয়, ডক্টর ইউনূস সরকার চূড়ান্ত দফারফা হবে। এসপার ওসপার, হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে, হয় ডক্টর ইউনূস জিতে যাবেন, দুইটার একটা হবে। আজকে ছোট ছোট করে কয়েকটা খুচরা আলাপ আপনাদের সামনে করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো না শুনলে মিস হয়ে যেতে পারে। কারণ আজকে সারাটা দিন আমাদের প্রত্যেককে খুবই সচেতন থাকতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার আরো 1 থেকে 2 বছর থাকবে। তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর। যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনূস আরো 1 থেকে 2 বছর থাকবে। শেখ হাসিনা শেষ পর্যন্ত স্বীকার করলেন যে তিনি পুলিশকে এবং আর্মিকে অর্ডার দিয়েছিলেন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করতে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনূস একা নয়, ডক্টর ইউনূস সরকার চূড়ান্ত দফারফা হবে। এসপার ওসপার, হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে, এই আত্মসমর্পণ মানে তার পদ পদবি ছেড়ে দিবে তা না, এটা পর্দার অন্তরালের খেলা, হয় ডক্টর ইউনূস জিতে যাবেন, দুইটার একটা হবে। দর্শক, নানান ধোঁয়াশা, পর্দার অন্তরালে অনেক খেলা চলছে, আপনারা অনেকেই জানেন না। অ্যাডভোকেট তাজুল ইসলাম আইসিটির চিফ প্রসিকিউটর, তার বক্তব্যে অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে। তো 24 ঘন্টার মধ্যে জয় পরাজয় নির্ধারণ হবে, দফারফা হবে। কি হতে হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব। দর্শক, অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। চিফ প্রসিকিউটর এর মানে ওই যে 22 অক্টোবরের হিসাব, 22 অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে। তো এখন হাজির করতে হবে, এটা তো স্বাভাবিক ছিল, যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে, সেনা হেফাজতে আছে, হাজির হবে, ইট ওয়াজ ভেরি নর্মাল। কিন্তু আমরা কি দেখছি যে আইসিটি চিফ প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে কালকে না আনলে কিন্তু খবর আছে, মানে আনাটা নিশ্চিত না, আরো আসেন, দেখেন ভিতরে কি চলছে বুঝবেন। আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে, 15 সেনা কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে এবং আনতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন, যে হুঁশিয়ারি ছাড়া, থ্রেট ছাড়া, আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তোবা সেনাপ্রধান ওয়াকার তার গুম খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না, কোনো নাটক করতে চাইছে, বাধা দিতে চাচ্ছে, বিচারে তারা হেল্প করছে না। এখনো হয়তোবা সেই কোর্ট মার্শালে, সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে। দর্শক, হয়তো এখন এরকম চলছে, হয়ে থাকতে পারে। তো দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এটা আইনের বিধান। এখানে তাজুল ইসলামের কনফিউশনটা দেখেন, যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে, এর মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা, বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর প্রেস ব্রিফিং এ জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার কিনা, এটা নিয়ে কনফিউশন রয়েছে। এজন্য বলছেন যদি এক, দ্বিতীয় হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না, কোঅপারেট করা হচ্ছে না, যে ওই 15 জন কোথায় আছে, কিভাবে আছে, কোন মাত্রায় অ্যারেস্ট করা হয়েছে, কখন দেওয়া হবে, ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই, সব রেডি, আদালতের নির্দেশনা অনুযায়ী টাইমলি আপনার হাতে পেয়ে যাবেন, এরকম কোনো আশ্বাস সেনা সদর থেকে দেয়া হয়নি বলেই অ্যাডভোকেট তাজুল ইসলামের সন্দেহ সংশয়। এজন্যই তিনি বলছেন যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিব কিন্তু, অথবা করতে হবে। আর এটা নিয়ে কোনো কনফিউশন, বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না, জাস্ট সিম্পল, ভেরি সিম্পল, এটা নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হতো না। 22 অক্টোবর সকালে দেখতেন যে এই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তারা আইসিটিতে হাজির, কিন্তু না, অনিশ্চয়তা।
এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক দর কষাকষি চলছে। হয়তো নতুন কোনো আপিল করা হবে, যেন আরেকটু সময় চাই, কারণ এখানে এখন পর্যন্ত দফারফা হয়নি। একটা পর্যায় পর্যন্ত সেনাপ্রধান এবং ইউনূস সরকার সমঝোতা হয়েছিল। বিএনপি একই সঙ্গে আসন্ন নির্বাচন নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদালতে নিতে হবে বলে মনে করেছে বিএনপি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য যেভাবে গঠন করা হয় সেভাবে যেন গঠন করা হয়, সেই দাবিও জানিয়েছেন বিএনপি। এছাড়া সেক্রেটারিয়েটে ফেসিস্ট দোসরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য দাবি জানিয়েছে বিএনপি। বৈঠকের পর বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। প্রিয় দর্শক, যমুনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। তাহলে আমরা এনসিপির বড় বড় হুমরি দুমরি কথাবার্তা শুনতেছিলাম, তারা বড় বড় কথা বলছিলেন। আমরা ভেবেছিলাম ছাগল যেরকম সাহস দেখা খুঁটার জুড়ে, তারা হয়তো বিএনপির জুড়ে এই সাহস দেখাচ্ছে জামাতের সাথে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম তাদের বিএনপির সাথেও দূরত্ব হয়েছে, জামাতের সাথেও দূরত্ব হয়েছে। এট এ টাইম দুইটি বড় দল, যেই একটি দল সরকারে যাবে আরেকটি দল বিরোধী দলে থাকবে বলে আমরা মনে করছি। এনসিপি, গণ অধিকার, ইসলামী আন্দোলন, ইসলামী আরো অন্যান্য রাজনৈতিক দলগুলা থাকবে ছোট ছোট দল হিসাবে, তাদের সহযোগী হিসাবে। কেউ বিএনপির সাথে থাকবে, কেউ জামাতের সাথে থাকবে। কিন্তু সেই এনসিপি আজকে এমন ভাবে সিটকে পড়েছে যে তাদের ভাষা বর্ণ ব্যবহারের কারণে বিএনপি থেকে আমরা আগেই জানি যে ইশরাকের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদের সাথে তার বিশাল দ্বন্দ্ব হয়েছে। তারপরে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়া নিয়ে, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আসিফ মাহমুদের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে। অপরদিকে আমরা আরো একজন উপদেষ্টার আবল তাবল কথাবার্তার কারণে জামাতের সাথে এনসিপির দূরত্ব বেড়েছে। আমরা এই দুইজনের দূরত্বের মানে এই দুইজন উপদেষ্টা বর্তমানে যে আছে, এই দুইজন দুটি দলের সাথে এমন দূরত্ব তৈরি করছেন যে এই মুহূর্তে এই দুইজনের অপসারণের দাবি যে বিএনপি করেছে, আমার মনে হয় এটা জামাতও বিএনপিকে এখানে সমর্থন করবে। কারণ জামাত দেখেছে তাদেরকে উপদেষ্টা বানানোর পরে তাদের নামে দুর্নীতি, তাদের নামে স্বজনপ্রীতি, তাদের নামে রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার, তারা রাজনীতির নতুন একটি দল করেছে, যেই দলের ভিতরে এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে। এই দলে অনুদান দিয়ে, ডোনেশন দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রার্থী করছে। সেই জায়গা কিছুতেই জামাত এবং বিএনপি মেনে নিবে বলে আমি মনে করছি না। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জামাতের সাথে যতটাই দূরত্ব করেছে, এখন দেখা যাচ্ছে এনসিপির বিভিন্ন নেতারা নিজেরা দুর্নীতির সাথে জড়িয়ে এখন জামাতকে সবক দিচ্ছে। এখানে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে আজকে জামাত রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন, অতীত আচরণ, স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। এই সমস্ত কথাগুলা বলে ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে এই এনসিপির অধপতন হয়েছে, ছাত্র দলের অধপতন হয়েছে, ছাত্র শিবিরের বিজয় হয়েছে। নাসিরউদ্দিনরা আরো যত বলবে জামাত শিবিরকে নিয়ে, তত বেশি তারা মানুষের কাছ থেকে ছিটকিয়ে যাবে, আর জামাত শিবির তত বেশি জনপ্রিয়তা পাবে। এটা কিন্তু গত 15 মাসের ফলাফল আমরা বলছি। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। মানে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে জামাতের কাছে রাষ্ট্র দিলে দেশ অন্ধকারে যাবে, তাই এ দেশকে অন্ধকারে ফেরানো যাবে না। এই নাসির উদ্দিন পাটোয়ারির নামেও আমরা নতুন গাড়ি উপহার, এলাকাতে মানে শত গাড়ি নিয়ে শোডাউন, বিভিন্ন কিছু আমরা কিন্তু শুনেছি, জেনেছি, আপনারাও জানেন। এখন ভূতের মুখে রাম রাম শব্দটা শুনতে মানুষ চায় না। এখন এই সমস্ত কথা বলে জামাতের ক্ষতি যতটুকুই হবে আর না হবে, নিজেদের পায়ের নিচ থেকে যে মাটি সরে যাচ্ছে। আজকে বিএনপির 3 শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তাদের 2 উপদেষ্টাকে বাতিল করার কথা বলা থেকে আমরা পরিষ্কার জামাত এবং বিএনপি দুজনেই তাদেরকে এখন মাইনাসের চোখে দেখছে। দুইজনের কেউ নিবে কিনা সাথে নির্বাচনে, নিলেও কয়টা সিট দিয়ে নিবে সেটা দেখার জন্য আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে এই ভিডিওটি আমি শেষ করব। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। তাজুল ইসলাম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেনাবাহিনী থেকে জানানো হয়েছে 15 জন চাকরিরত কর্মকর্তা তাদের হেফাজতে আছে। 10 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব সেনাবাহিনীর নয়, এই কথা সেনাবাহিনী সাংবাদিক সম্মেলন করে বলেছে। এখন আগামীকাল হলো তাদের লাস্ট ডেট, 22 তারিখ। আপনারা যখন আমার ভিডিওটা শুনবেন অনেকেই 22 তারিখে চলে যাবেন। এই 22 তারিখে তাদের সর্বশেষ ডেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়া। আমি 1 থেকে 2 বছরে বলছেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, মানে এই সরকার নির্বাচন দিবে না। এই বিষয়টা আসলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। আমি এই জিনিসটা কথা বলতে চেয়েছিলাম, পারি না এই সময়ের স্বল্পতার কারণে। আমি পড়ে শোনাই উনি কি বলেছেন। উনি বলেছেন অন্তর্বর্তী সরকার আরো 1 থেকে 2 বছর ক্ষমতা থাকবে। উনি বলেন নাই মেস্টে, উনি বলছেন থাকবে। অর্থাৎ উনি মোটামুটি এক ধরনের সার্টেইন বা
কনফার্ম করে দিয়েছেন যে এই সরকার আর 2 বছর এখানে ক্ষমতা থাকবে। প্রশ্ন হলো যে উনাকে কি অন্তর্বর্তী সরকার, যেখানে তারা বলছেন দে আর টেকিং প্রিপারেশন ফর দ্য ইলেকশন, এন্ড রাইট নাও উনি বলছেন যে নির্বাচন হবে না এবং এই সরকার আরো 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে। দেখুন, যেখানে 4 মাস আছে বলতে গেলে, ইফ আই এক্সক্লুড অক্টোবর, দেন November, December, January and February. So look like 3 months we have in our hands, I mean for election. এই সময় এসে উনি বলছেন যে নির্বাচন এখন হবে না এবং এটা আরো 1 থেকে 2 বছর এই সরকার ক্ষমতায় থাকবে। দিস ইজ ভেরি ফ্যাসিনেটিং নিউজ, লিডস এন্ড জেন্টলম্যান। মাসুম ভাই, আপনি বলছেন কি? আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়াটাই উচিত। নির্বাচন দিয়ে দেওয়াটাই উচিত আনলেস উই হ্যাভ এ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, জাতীয় সরকার। জাতীয় ঐক্যের সরকার যদি না হয়, তাহলে এই সরকার ক্ষমতা থাকলে আমাদের জন্য বিপজ্জনক হবে। কেননা বিপজ্জনক এই কারণে হবে যে বর্তমান যে সেটআপ আছে, এই সেটআপ দিয়ে যে আগ্রাসন চলবে আগামীতে আওয়ামী লীগের এবং ভারতীয় আগ্রাসন, এটা মোকাবিলা করতে পারবে না, যেহেতু দলগুলোর ভিতরে ঐক্য নাই। মনে রাখবেন, এখন পর্যন্ত পাবলিকের সেন্টিমেন্ট আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইউনিটি আছে মনে মনে, যদিও সরকারের বিরুদ্ধে অনেক নাকুশ আছে। এখন বলে নাকি এই সরকার কোনো দুর্বৃত্ত সরকার না, সরকার ফেল করতে পারে, মনে রাখবেন, কিন্তু দুর্বৃত্ত না এরা আওয়ামী লীগের মতো। এদের আমলে একটা খুন হয় নাই, গুম হয় নাই, তাদের পুলিশের মানে তাদের মাধ্যমে, অর্থাৎ যেভাবে আওয়ামী লীগের সময় হতো। বাট অন্যান্য বিষয়গুলো এগুলো ঠিক আছে। তো এটা এবং অনেক ভালো ভালো কাজ হয়েছে, যদিও আমরা এই কাজগুলো নিয়ে কথাই বলছি না, আমরা এখন মানে খুব অন্য লেভেলে আমরা চলে গেছি আমাদের উদ্দেশ্য আছে। তবে এতটুকু বাস্তবতা। এখন প্রশ্ন হলো, যদি টোটাল উপদেষ্টা পরিষদ চেঞ্জ করে নতুন ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনারা থাকতে পারবেন। না হলে সরকার থাকলে সরকার সামাল দিতে পারবেন আগামীতে, কেননা রাজনৈতিক দলগুলোর তখন সাপোর্টস থাকবে না। উইদাউট দিস সাপোর্টস গভর্নমেন্ট ক্যান নট স্টে এন্ড ক্যান নট এক্সিকিউট দেয়ার ডেইলি ডিউটিজ অর হোয়াটএভার দে ওয়ান্ট টু ডু। সো দিস ইজ এ বিগ প্রবলেম, লিডস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে বলি, আচ্ছা, নতুন উপদেষ্টা করা সম্ভব এখন? ইয়েস, ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস, yes we can do that. Complete reshuffle, ডক্টর ইউনূসকে রেখে নতুন উপদেষ্টা ইউনিট এবং বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 2 জন, ফর এক্সাম্পল, আর যারা আছেন নিয়ে যদি হয়, ইট ইজ পসিবল, তখন এটাই করা উচিত ছিল প্রথমেই। বাট এটা করা হয় নাই, এতদিন চলছে, দ্যাটস ফাইন। এখন ইলেকশন হয়, হুএভার কামস ইন দ্য পাওয়ার, লেট দেম ডু ইট। বাট দেশটা ঠিক করতে গেলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, যারা এখন এই মুহূর্তে আমাদেরকে দেখেন। সেটা কি? সেটা হলো, ধরেন যদি ভালো মানুষ, সত্যিকার অর্থে ভালো মানুষ না আনতে পারেন, খালি মার্কা দেখে আর দল দেখে ভোট দেন, আপনাদের কোনো পরিবর্তন হবে না। মনে নাই আমাদের হবিগঞ্জের 34 জন মানে নতুন প্রজন্মের লোক মারা গেছে কিছুদিন আগে ইটালি যাওয়ার ভূমধ্য সাগরে। খুবই দুঃখজনক ঘটনা। নাহলে এভাবে আপনি আপনার সন্তান পড়ালেখা করার পরেও সে মানে এখনো বাংলাদেশকে আমি আপনাকে বলি আজকে, এখন আমাদের দেশ যেভাবে আছে, যদি আমরা একটা সঠিক সৎ গভর্নমেন্ট পাই, বিশ্বাস করুন আপনাদের ভবিষ্যৎ আকাশে উঠবে। আই ক্যান সি দ্যাট দ্য অপরচুনিটি এন্ড পার্সপেক্টিভনেস, ট্রাস্ট মি। বাট আপনি যদি যেই লাও সেই কদু, আমি আপনাকে বলি 80% গতানুগতিক রাজনীতিবিদ বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য কমপ্লিটলি অযোগ্য। কথাটা খারাপ লাগতে পারে যারা সরাসরি দলের সাথে যুক্ত। আই প্লিজ ফরগিভ মি এন্ড আই সিক ইউর ফরগিভনেস, লিডস এন্ড জেন্টলম্যান। 80% দে আর নট আপ টু দ্য মার্ক টু বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আমি বলছি 80%, বেশটা ফুয়াদ বলছে 100 জন এমপি হওয়ার মতো যোগ্য নাই। ট্রাস্ট মি, দিস টাইম উই উইল হ্যাভ সাম পিপল ফর এ কম্পিটেন্সি টেস্ট এজ এন এমপি। আপনি গতকালকে দেখেছেন একজন বিএনপি নেতা, উনি প্রশ্ন করেছেন ডাকসু কাকে বলে, ছাত্র দলের একজন উত্তর দিতে পারে নাই। কি ধরনের ব্যর্থতা আপনি কল্পনা করতে পারছেন? ডাকসু নির্বাচন অংশগ্রহণ করবে বা করেছে, এরাও বলতে পারবেন অনেকেই ডাকসু নির্বাচন, ডাকসুর অর্থ কি, রাইট? আপনি দেখেন তাহলে কি দাঁড়ালো, মানে উনি তো মানে হতভম্ব হয়ে গেছে। একজন ছাত্রের যারা রাজনীতি যুক্ত তারা পারে নাই। এই মেধাহীন ছাত্র সমাজ দিয়ে আর যাই হোক সমাজ পরিবর্তন আপনি করতে পারবেন না, কারণ ইট ইজ অলমোস্ট দে আর নট আপ টু দ্য মার্ক, দে আর নট লাইক কাইন্ড অফ মানে competent enough to lead this process, ladies and gentlemen. এবং আমি আবার বলছি 80%, এই যে এখন দেখতেছেন এমপি হওয়ার দৌড়ে কতজন, কি ধরনের খাওয়া নাই, গুম নাই, নেতারে তেল দেওয়া, নেতার সাথে যোগাযোগ করা, যিনি নীতি নির্ধারক আছেন তার বাড়িতে যাওয়া, তার শালাকে বিস্কিট দেওয়া, আমরা বিস্কিট তো বুঝেছেন, কি একটা বঙ্গুর সিচুয়েশন আপনি কল্পনা করেন। অথচ আপনি দেখেন নিয়ম হলো কেন্দ্র থেকে যিনি ধারাবাহিকভাবে নির্বাচিত মানুষের দ্বারা এই ধরনের মানুষ থেকে বের করে নেওয়া সবচেয়ে যোগ্য প্রার্থী, এখানে দেখেন প্রকৃত অর্থে যারা যোগ্য মানুষ রাজনীতিবিদ আছে তারা কেউ সুযোগ পাচ্ছে না। তাহলে আমাদের কি দাঁড়ালো? আপনার এমপি যদি সঠিক না থাকে, আপনার থানার মানে ওসি ঘুষ খাবে কি খাবে না, অ্যাসিলেন্ট সার্ভিস করবে কি করবে না, সার্ভ করবে কি করবে না, আপনার মানে মানে যারা আছেন তারা কাজ করবে কিনা, ভূমি অফিসে টাকা দিয়ে কাজ করতে হবে কিনা, নির্ভর করে আপনার এমপি কে থাকবেন এবং উনি কোন যোগ্যতার অধিকারী থাকবেন। যদি আপনার এমপি ঠিক হয়, ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি, আমি যদি এমপি হই, ফর এক্সাম্পল আমার এলাকাতে যদি আমি ঘুষখোর না হই, আমি দুর্নীতিবাজ না হই, আমার থানার ওসি ঘুষ খাইতে পারবেন না। ইম্পসিবল, ইম্পসিবল। সে হয়তো খুব সংবেদনশীল ওয়েতে লুকিয়ে চাপিয়ে অথবা খুব গোপনে করতে পারে, কিন্তু ওপেনলি টাকা ছাড়া কাজ হবে না। ইউ ক্যানট স্টে ইন দিস এরিয়া, নো ওয়ে। কিন্তু এমপি যদি দুর্নীতিগ্রস্ত হয়, আপনি কোনোদিন এটা থেকে মুক্তি পাবেন না, কারণ আগামীতে এই এমপি যখন দুর্নীতি তার পিএস ঘুষ খাবে, সুতরাং ওসি জানে তাকে দিতে হবে টাকা, সুতরাং তার টাকা তুলবে, তার কাছে দিবে, অর্থাৎ ন্যায় বিচার। আর এই থানাতে দুজক, আমি অলরেডি আমার এরিয়াতে আমি দেখতেছি, আমার আশেপাশের এরিয়াতেও অলরেডি বলতেছেন কোনো কিছু করবেন না আপনারা, খালি নির্বাচনটা হইতে দেন। মানে এই মুহূর্তে আমরা এগুলো খালি নির্বাচনটা গাইতে দেন, দেখেন কি করি। অর্থাৎ তারা কোনো কিছু করবেন, নির্বাচিত হওয়ার পরে করবেন, এটা অলরেডি ঘোষণা করে দিয়ে অনেককে কাজ বুঝিয়ে দিয়েছেন, অনেককে আটকিয়ে রেখেছেন। এখন না, খালি আমাদের নির্বাচনটা শেষ করতে দেন আপনারা, আমরা এই বিষয়গুলো আমরা দেখবো। এবং আমার কাছে রেকর্ড আছে, ওনারা বলতেছেন এখনই। ক্যান ইউ ইমাজিন দিস? মানে তারা বলছে, যারা মানে আইন ভঙ্গকারী আছেন, যারা অপরাধী, তারা মনে করেন ঠিক আছে, নেতা বলছেন আমরা অপেক্ষা করতেছি, নির্বাচনের পরে দেখা হবে। দেখেন এই যদি হয় অবস্থা, এদেশে পরিবর্তন, আর আপনি কিভাবে পরিবর্তন আনবেন? নাম ধরে বলতে পারবো, বলবো, নিশ্চয়ই বলবো, সময় আছে, সময় মতো নাম সহকারে রেকর্ড বাজিয়ে শোনাবো আপনাদেরকে। এমপি হওয়ার আগেই উনি ঘোষণা দিয়ে যাচ্ছেন নির্বাচনটা হইতে দেন,
এমপিটা হয়ে আসতে দেন আমাকে, আমরা দেখতেছি এটা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।